সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মনি হায়দার, জায়ানন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে। একটা অনুষ্ঠান শুরু করছি নতুন করে, কথা সুর ছন্দ নামে। সঙ্গে আছেন আজকে আমাদের সঙ্গে জহরতারা। জহরতারার একটু পরিচয় দেই আপনাদের সঙ্গে, তারপরে আমরা আর একটু গভীরে ঢুকতে পারবো। সেটি হচ্ছে যে আহ, পড়াশোনার পাশাপাশি উন্নয়ন সংস্থায় ছিলেন, দীর্ঘদিন গবেষণা করেছেন। অসলো মানে অসলো হচ্ছে নরওয়ের রাজধানী অসলো। অসলো বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন শান্তি গবেষণা নিয়ে। এখন শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন রয়্যাল বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। আরেকটা বিষয় হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ছাত্রী মানে চিরকালেরই ছাত্রী, কখনো ছিলেন আমি এই শব্দটা বলতে চাই না। কেমন জহরতারা, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? ধন্যবাদ মনি হায়দার ভাই, সবার প্রিয় মনি হায়দার ভাই। আপনার উপস্থাপনা অনেক ভালো লাগে। আমি ভালো আছি, খুব ভালো আছি। শুধু দর্শক, জহরতারার আরো পরিচয় আছে। পরিচয় হচ্ছে তিনি প্রথমত কবি, আর আমার কাছে মনে হয় নারী মাত্রই কবি, এবং ঈশ্বর বা বিধাতা বা প্রকৃতি তাকে নারীকে এইভাবেই তৈরি করে দেয়। কবিতার উল্টো দিকে গদ্য সাহিত্য, গডমাদার একটা অসামান্য উপন্যাস লিখেছেন তিনি। গত বইমেলায় এসেছে, এবং আগামী বইমেলায় এই যে আসছে 2025 এই বইমেলায় না আসলেও পরের বইমেলায় নিশ্চয়ই গডমাদার দ্বিতীয় পর্ব আসবে। কেমন? কিন্তু একটা বইমেলার জন্য, এই বইমেলার জন্য 2025 বইমেলার জন্য একটা গল্প গ্রন্থ রেডি হচ্ছে। নাম তো এখনো রাখেননি? মোটামুটি ভেবে রেখেছি। একটু বলুন তো নামটা, যারা আছে দর্শক। নামটা আসলে আমি পুরাণ পড়তে খুব ভালোবাসি, আর স্পেশালি ইংরেজি সাহিত্যের কারণে আবার অনেক বেশি গ্রিক মিথোলজি পড়া হয়েছে। জি। তো আমি দেখলাম ইভেন মহাভারতেও আমাদের এখানে যদি আমি বলি বেহুলা লক্ষিন্দর, এই উপাখ্যানগুলো, এখানেও সাপের একটা বেশ একটা প্রভাব আছে, ভূমিকা আছে। আচ্ছা, সাপকে তো আসলে প্রকৃতির, আপনি বলতে পারেন যে আপনি প্রকৃতি থেকে সাপকে বিচ্ছিন্ন করতে পারবেন না, নিশ্চয়ই না। এবং প্রকৃতি যেখানে আছে জঙ্গল, সেই জঙ্গলে সাপ বেশি আছে। তো আমি ওই মিথের সাথে দেবদেবী আর এই সাপ মিলিয়ে আমি চিন্তা করেছি সর্পদেবী ও একগুচ্ছ বাসনা। বাহ, দুর্দান্ত নাম, সর্পদেবী ও একগুচ্ছ বাসনা। সর্প যেমন ধরুন সৌন্দর্যের একটা প্রতীক, লেলিহান প্রতীক, তীব্রতার প্রতীক, বিষের প্রতীক, আবার সৌন্দর্য আছে, সে যখন ফনা তুলে নাচে, কেমন? এবং একই সঙ্গে আপনি ওই যে শব্দটা যুক্ত করলেন, একগুচ্ছ বাসনা, মিলে একটা ফ্যান্টাস্টিক নাম। আমরা অপেক্ষা করছি সেই বইটির জন্য। তার আগে যাই, যেটি হচ্ছে যে আপনি কবিতা বিশ্বে প্রথম কখন প্রবেশ করেছিলেন? আমি দেখলাম যে কলেজে থাকার সময় বোধহয় লিখতে শুরু করেছেন। আমি আসলে একেবারে স্কুলে থাকা অবস্থায় এবং অনেক ছোটবেলায়, যখন আমি লিখতে পড়তে পারি, পড়তে খুব পছন্দ করি, তখন আমি ছড়া, কবিতা, ছন্দ এগুলোর প্রেমে পড়ে যাই। আচ্ছা। তো ওই যে বললেন প্রকৃতিগতভাবে নারী মাত্রই কবি, অবশ্যই। তো যখন বয়ঃসন্ধিকাল, নারী হয়ে উঠছি, তখনই লিখে ফেললাম। এবং প্রথম কবিতা ছাপা হয়েছে আমার স্কুলের ম্যাগাজিনে। কোন স্কুল? ডক্টর খাস্তগীর, চট্টগ্রামের। আপনি চট্টগ্রামের কন্যা, চট্টল কন্যা। আর ওটা আমার ক্লাস 7-এ পড়ি তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কবিতার নাম সোনার ফসল। এখনো মনে পড়ে, তাই না? মনে পড়ে, রেকর্ড আছে, সবকিছু মাঝে মাঝে পড়ি। যে মানুষ বোধহয় যখন প্রেমে পড়ে বা ভালোবাসতে শুরু করে, প্রথম সেটা তার দেশকে। নিশ্চয়ই। তো আমার দেশ গ্রাম প্রধান, গ্রাম বাংলার দেশ। আমাদের কবিতায় সেই মাটির গন্ধ, ফসলের ঘ্রাণ। তো সেটাই আমার সেই বালিকা মনে ঢুকে গেছে, আর সেটাই এসছে। চমৎকার। যে আপনার নামগুলো খুব অদ্ভুত সুন্দর, যেটা হচ্ছে রূপালী আলোয় মায়াবী পৃথিবী, তারপর হচ্ছে পাখিদের মিছিলে, হ্যাঁ, তারপর হচ্ছে বহতা নদীর স্রোত। ইংরেজিতে একটি কবিতার বই আছে আপনার, স্পিকিং সাইলেন্স। আপনি বলছেন আবার নীরবতাও থাকছেন, এটি বৈপরীত্যের মধ্য দিয়ে কি কিছু প্রকাশ করতে চাইছেন? আসলে সাইলেন্সটা কি, সাইলেন্সটা কি ওয়ার্ডলেস, এটা একটা ফার্স্ট কোয়েশ্চেন। নাকি when you are silent you hear so many words, so many sounds. আপনি বলেছেন ছন্দের কথা, অনুষ্ঠানের নাম, কথা, সুর, ছন্দ।
কথা, সুর, ছন্দ, একটা সুর যখন তৈরি হয়, সেই সুরে আপনি শব্দ পাবেন। ধরুন আপনি যন্ত্রী একটা যন্ত্র ম্যান্ডোলিন বাজাচ্ছেন কিংবা গিটার বাজাচ্ছে, পিয়ানো বাজাচ্ছে, জি, সেখানে সেতার বাজাচ্ছে, সেখানে তো সাউন্ড। নিশ্চয়ই সেরকম সুরের আর ছন্দের একটা প্রকাশই হচ্ছে স্পিকিং সাইলেন্স। অদ্ভুত, খুব সুন্দর। এবং আমার মনে হয় কি জানেন, যারা ইংরেজি সাহিত্য পড়ে বা ইংরেজি সাহিত্যের ভেতর দিয়ে যারা আসে, তাদের চিন্তার যে ব্রডনেসটা, থিঙ্কিং এর যে জায়গাটা, সেটা অনেক বড় হয়। এর কারণ হচ্ছে যে পৃথিবীর সাহিত্যটাকে আত্মস্থ করতে পারে। বিষয়টা আসলে এটার সাথে উপনিবেশবাদও জড়িত নিশ্চয়ই। কারণ ইংরেজরা শুধু, এটা আমি তাদেরকে ক্রেডিট দিবই, যে তারা শুধু কলোনাইজই করেনি, তারা আবার নিজেদেরকেও শিক্ষিত করেছে। নিজেদেরকে মানে হচ্ছে কি, এই দেশের মানুষকে না ওই দেশের মানুষ? তারা নিজেদেরকে শিক্ষিত করেছে পৃথিবী সম্পর্কে। তাই তাদের ভাষায় পৃথিবীর সমস্ত জ্ঞান, বিজ্ঞান, তথ্য তারা ধারণ করেছে। ইংরেজি সাহিত্য পড়তে গেলে আপনি যখন, যদিও ওটা আমাদের মতো এত পুরনো নয়, এত রিচ না, এত প্রাচীন না, কিন্তু ওই বিশ্বকে এক ধরনের ধারণ করার চেষ্টা হয়েছে। আমাদের কাছ থেকে ধার করা অনেক কিছুই নিয়েই আমাদের বলতে প্রাচ্য, আমাদের এই যে মাটি, এই স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশের এক অন্যতম কীর্তিমান মানুষ, বুদ্ধিজীবী, লেখক, প্রতিবাদী, মুক্তিযোদ্ধা আহমদ ছফা। আমি খুব ব্যক্তিগতভাবে জানি যে ছফা ভাইয়ের সঙ্গে আপনার একটা ব্যক্তিগত সম্পর্ক বা একটা যোগাযোগ ছিল। তাকে নিয়ে কথা বললে এরকম 5টা অনুষ্ঠানে কথা বলা যাবে, কিন্তু ছফা ভাইয়ের মতো মানুষকে আমাদের মনে রাখা উচিত। তো সেই জায়গা থেকে ছফা ভাই সম্পর্কে আপনার একটু স্মৃতি কিংবা একটু মূল্যায়ন জানতে চাই 2-3 মিনিটের মধ্যে। আসলে ছফা ভাই এমন একটা সত্তা যাকে মূল্যায়ন আমি করতে পারবো না। আমার মনে হয় যে উনি যখন চলে গেলেন, তখন উনি আরো বেশি আমার ভেতরে জেগে উঠলেন। আমি আরো বেশি ছফা ভাইকে বোঝার চেষ্টা করলাম লেখার মধ্য দিয়ে। আর যেই ছফা ভাইকে আমি খুব কাছ থেকে দেখেছি 1993 থেকে 98 পর্যন্ত, অন্তত পক্ষে রেগুলারলি, প্রায়, এত মানবিক একজন মানুষ, আমি মনে হয় এখন পর্যন্ত আমি খুব কমই এরকম একজন মানুষের দেখা পেয়েছি, সাক্ষাৎ পেয়েছি। তো আর তাছাড়া উনি সাহিত্য নিয়ে, সমাজ নিয়ে, ধর্ম নিয়ে, জীবন জগৎ নিয়ে যে ভাবনা ভেবেছেন, এটা অসাধারণ। আপনি যদি ওনার সিপাহী বিপ্লবের বইটা পড়েন, আপনি দেখবেন, তখন আপনি বুঝবেন যে বিপ্লবটা কোথা থেকে হয়েছে, এর সাথে ধর্ম কিভাবে জড়িত ছিল। আপনি যদি বাঙালি মুসলমানের মন পড়েন, তখন দেখবেন যে কেন আমরা মুসলমান হয়েও আমাদের নিজেদের মধ্যে এত বিভেদ, এত বৈপরীত্য। তো অসাধারণ। এবং উপন্যাসগুলো তো এক একটা, আপনি ওঙ্কার, যদি ভাষা আন্দোলনের পটভূমিতে একটি গুরুত্বপূর্ণ উপন্যাস ওঙ্কার, এরকম আরেকটা উপন্যাসের কথা আমি বলতে চাই, আমি যেখানে যে উল্লেখ করতে, সেটা হচ্ছে গাভী বৃত্তান্ত। এই উপন্যাসটা এই কারণে বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি যারা হয়, তারা যে কতটা মর্ষকামী, তারা কতটা যে আত্মকেন্দ্রিক, তারা কতটা যে লোলুপ, এবং তারা কতটা যে মর্যাদাহীন, তার যে দৃষ্টান্ত তিনি গাভী বৃত্তান্ত উপন্যাসটাতে খুব নিজের নিবিড় অভিজ্ঞতা, কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, পড়েছেন, এবং বেশ কয়েকজন ভিসির সঙ্গে দেখাশোনা হয়েছে, তার আলোকে লিখেছেন। আপনি কি জানেন মোহাম্মদ ছফাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনারারি ডক্টরেট ডিগ্রি দিয়েছে? না, সেটা জানি। উনি তো নিতে চান, জোর করে দিয়েছে, এবং ওনার অ্যাবসেন্সে দিয়েছেন। এসবের প্রতি ওনার কোনো মোহ ছিল না। উনি বাংলা একাডেমি পুরস্কারও নেননি। হ্যাঁ, তো সুতরাং উনি নেননি। আর অনেকে পাগল হয়েছে, ভিখারি হয়ে নেয়। হ্যাঁ, ভিখারি হয়ে নেয়, আমাকে দাও, আমাকে দাও। তো এইখানেই তো তার পার্থক্যটা, এইখানেই যে তিনি অসাধারণ, তিনি যে অন্যর থেকে আলাদা, এবং আজকে আমরা মনে করছি, সম্মান করছি। কেন করছি? আমরা সারা জীবনই ওনার কাছে ঋণী থাকবো। নিশ্চয়ই, বাংলা সাহিত্য সারা জীবনই ওনার কাছে। জহরতারা গত বছর, মানে 2023-এ বইমেলায় আমি
মেলায় আমার একটা অভ্যাস আছে বই মেলায় হাঁটবার, বই মানে স্টলে স্টলে খুঁজে খুঁজে দেখবার যে কি ধরনের বই আসছে, কেন বই আসছে, কার বই আসছে, বিষয় কি। সবসময় পারি না, কিন্তু যখনই সময় পাই দেখি। তখন আমি একটা বই দেখলাম, বইটার নাম হচ্ছে গড মাদার। এই গডের সঙ্গে মাদার শব্দটা আমার মাথার মধ্যে একটা অদ্ভুত একটা আলোড়ন তৈরি করেছে, যে গডফাদার এবং আলফাসিনের অভিনীত সেই গডফাদার আমরা দেখে মুগ্ধ। গড মাদার, হোয়াট ইজ দ্য গড মাদার, হোয়াই গড মাদার, কে এই গড মাদার তৈরি করেছেন? তখন দেখলাম যে একজন জহরতারা। তো বইটা আমি অচিন্তের কাছ থেকে নিলাম, কিনে ওকে বললাম একটা বই দে, বইটা দিয়ে, ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, দেশ পাবলিকেশনসের, এবং বইটা আমি পড়লাম। পড়ার পর মনে হলো যে এই লেখকের সঙ্গে আমার দেখা হওয়া দরকার। তারপর আমি সত্যি সত্যি আপ্লুত। তারপর হলো কি যে সেই লেখককে ফোন দিলাম, অচিন্তের কাছ থেকে ফোন নাম্বার নিলাম, তিনি এলেন এবং বাংলা একাডেমি আয়োজিত যে লেখক বলছি মঞ্চে তিনি কথা বললেন, এবং পাঠকদের কাছ সঙ্গে যারা উপস্থিত ছিলেন তারা, এবং এদেশের পাঠক যারা অনিশুদ্ধ পাঠক, তারা এই গডমাদারকে নতুনভাবে আবিষ্কার করলেন, এই সঙ্গে একজন লেখককেও আবিষ্কার করলেন। আমার খুব জানতে ইচ্ছে করছে যে জহরতারা এই গডমাদারটার মধ্য দিয়ে আসলে কি বোঝাতে চাইছেন। আচ্ছা, ধন্যবাদ। আপনার মূল্যায়নের জন্য প্রথমেই অশেষ কৃতজ্ঞতা। আপনার মতো এত বড় মানের একজন সাহিত্যিক, কথা সাহিত্যিক, গডমাদারের আমার প্রথম উপন্যাসের এত সুন্দর মূল্যায়ন করেছেন, এটা অনেক বড় পাওয়া। তবে গডমাদার বলতে আমি কি বোঝাতে চেয়েছি, আমি গডফাদার বহুবার দেখেছি। আমি দেখেছি যে গডফাদার হচ্ছে মাফিয়া বংশধরের প্রধান, এদেরকে বলা হয় গডফাদার, এবং এরা আন্ডারওয়ার্ল্ডে নানান রকমের অ্যানার্কিক কাজ করে, যে কাজগুলো সমাজের জন্য বিধ্বংসী, হ্যাঁ, ভয়ঙ্কর ক্ষতিকর কাজগুলো। কিন্তু গড মাদার, এটাকে আমি নতুন করে চিন্তা করলাম। যখন আমি গড মাদার শব্দটি চিন্তা করলাম, তখন আমি নারী যখন কোনো কিছুর কেন্দ্রে থাকবে, তার ভূমিকা কি হবে এটা নিয়ে আমি ভাবলাম। নারীকে যদি শব্দ তৈরি করতে দেয়া হয় নতুন করে, পৃথিবীর সমস্ত শব্দ, সেই শব্দগুলোর মানে কি দাঁড়াবে? এটা একটা বিনির্মাণ হবে। গডমাদারকে আপনি একটা বিনির্মাণ হিসেবে দেখতে পারেন, যেটি গড ফাদারের বিপরীত কোনো কিছু নয়, বরং এখানে গডমাদার হচ্ছেন ফুলমণি একটা ক্যারেক্টার। হ্যাঁ, গডমাদার যে সে, তার ভিতরেও একটা শক্তি আছে। গডফাদাররা যেরকম শক্তি দিয়ে সব কাজ করে, কিন্তু গডমাদারের শক্তি হচ্ছে পৃথিবীর, প্রকৃতির, সূর্যের একটা শক্তির মতো, যে প্রাণকে বাঁচিয়ে রাখে, হ্যাঁ, যে জগৎকে আলো দেয়। তো এই ফুলমণি বড় হতে হতে শিখবে যে পাওয়ারকে আসলে কত সুন্দরভাবে কাজে লাগানো যায়। পাওয়ার দিয়ে, যেমন আমার আসলে মূল ইন্সপিরেশন ছিল রোকেয়ার সুলতানা স্ট্রিম। সুলতানা স্ট্রিমে এরকম একটা পৃথিবীর কল্পনা করা হয়, যে পৃথিবীটা নারী শাসিত, কিন্তু সেখানে শাসন নেই। এই আরেকটা আপনি নাম বললেন, রোকেয়া, বিস্ময় লাগে যে কি প্রতিভাবান, এবং এই যে সুলতানের স্বপ্ন, এবং বাংলাদেশে বা আমাদের আধুনিক সাহিত্যে যেটা বলা হয় যে ম্যাজিক রিয়েলিজম যেটুকু বলা হয়, সেটা তো উনি তৈরি করে দিয়ে গেছেন বাংলাদেশে অনেক আগেই। বাংলাদেশে না, পৃথিবী সাহিত্যে অনেক আগে তৈরি করে দিয়ে গেছেন। সেই যেহেতু বাংলা ভাষা এবং একটি দরিদ্র এলাকার মানুষের ভাষা, এটা এভাবে ছড়িয়ে পড়েনি বিশ্বময়। কিন্তু এটা যদি এটা ইংরেজি ভাষায় তিনি লিখেছিলেন, কিন্তু এইভাবে ছড়ায় না, যেহেতু উনি বাঙালি। তো এটা অসাধারণ নাম আমাদের শিল্পের জন্য, সাহিত্যের জন্য, চিন্তার জন্য, অনুভবের জন্য, দেয়াল ভেঙে বেরিয়ে আসবার জন্য রোকে একটা অসামান্য নাম। হ্যাঁ, উনি সুলতানা স্ট্রিমে যেটা দেখিয়েছেন, যে এখন পুরুষ যে রোলে আছে আর নারী যে রোলে আছে, এ দুটোকে পাল্টে দেওয়া, পুরুষ ঘরে নারী বাইরে, একদম উল্টো। একটা বিস্ময়কর চিন্তা, কিন্তু বিস্ময়কর চিন্তা, খুবই, তাই না? তো ওরকমই একটা ইনভার্সন আপনি বলতে পারেন, যে গড মাদার। এটা তো আপনার প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট লেখা হচ্ছে, 200 পেজ লেখা হয়ে গেছে। অসাধারণ ব্যাপার। এবার আরো একটু বড় কলেবরে আসবে, এটা আশা করছি।
মানে এটা যদি আমার 400 পেজ লেখা হয়, ওটা 600। আচ্ছা আচ্ছা, এটা কত পেজ আছে একটু দেখি তো। এখানে আমি ওটা কাগজে কলমে 400 পেজ লিখেছি। ও এটা তো আচ্ছা, আসলে হ্যাঁ 100, এখানে আছে 180 পৃষ্ঠা। এটা বইটা বের করেছে দেশ পাবলিকেশনস, এবং আর কভারটা কিন্তু বেশ অন্যরকম। কভারটা কে করেছে? ও, সব্যসাচী মিস্ত্রি, খুব ভালো একটা বই। শুধু দর্শক, আপনারা যারা অনুসদৃশ্য, আপনারা যারা জানতে চান, বুঝতে চান যে চলমান সমাজের বাইরে গিয়ে আরেক ধরনের সমাজ বিনির্মাণের যারা স্বপ্ন দেখেন, এবং স্বপ্নগুলো মূলত লেখকরাই তৈরি করে দেয় তাদের লেখায়, কেমন? তো গডমাদার, জহরতারার এই বইটি আপনারা খুঁজতে পারেন, পড়তে পারেন, এবং এই পড়ার মধ্য দিয়ে নতুন এক ধরনের আবিষ্কারের ভেতর দিয়ে আপনার যাত্রা শুরু হতে পারে। আমরা তবু একটু বলেন যে যেহেতু সেটা বেরোবে আরও 1 বছর পরে, 2026 বা 27 সালে যদি বের হয়, তাহলে ওটার মধ্যে আমরা কি পাবো? ফুলমণি তখন কোন আকারে যাবে? ফুলমণি কি তখন এই যে তার যে স্পিরিচুয়াল একটা পাওয়ার আছে সেটাও থাকবে, সেই সঙ্গে ফুলমণি একজন বিজ্ঞান মনস্ক নারী। সে কি রাজনীতিক হবে? সে তার রাজনীতির হাতে খড়ি হবে। সে বুঝবে সমাজের বৈষম্য, শোষণ, বিপ্লব, এবং যেহেতু গডমাদার, একটা বিপ্লবী নারীও হিসেবে সে আত্মপ্রকাশ করবে। তো বিপ্লবের হাতে খড়ি হবে তার প্রথম প্রেমিক পুরুষের সাথে পরিচয়। একটা বিষয় বললেন, প্রেমিক পুরুষ, প্রেম। সাহিত্যের জন্য প্রেমটা কতটা অনিবার্য? আসলে কিংবা বেঁচে থাকার জন্য, জীবনের জন্য প্রেমটা কতটা অনিবার্য? জীবনের জন্য আমাকে যদি বলেন যে আমার পয়েন্ট অফ ভিউ, নিশ্চয়ই সবকিছুই কিন্তু পয়েন্ট অফ ভিউ। নিশ্চয়ই অবশ্যই প্রেম অনিবার্য, কিন্তু সেই প্রেমটা তো শুধু নারী পুরুষের প্রেম না। সেই প্রেমটা হচ্ছে জীবের প্রেম। সেই প্রেমটা হচ্ছে পৃথিবীকে একটা সুন্দর করে গ্রহণ করার, দেখার প্রেম। এই হচ্ছে ব্যাপার। তো সেটা কি অনিবার্য নয়? না, নিশ্চয়ই অনিবার্য। কিন্তু ধরুন আমাদের দেশে, আমি সম্প্রতি একটি বিষয়ে একটা প্রবন্ধ আমার এক বন্ধুকে, মোজাম্মেল হক নিয়োগীকে লিখতে বলেছি। সেটা হচ্ছে এরকম যে ধরুন আমি বাংলা একাডেমিতে কাজ করি। তো বাংলা একাডেমিতে কাজ করার পর আমাদের কাছে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের শিক্ষকেরা কিংবা অন্যরা যে অভিসন্দর্ভ রচনা করে, সেই রচনার প্যাটার্নটা হচ্ছে এরকম যে রবীন্দ্র উপন্যাসে নারী, তারপর ধরুন জীবনানন্দ দাশের কবিতায় নারী, কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনে নারী, এইসব মানে সবকিছুর মধ্যে নারী। তো আমার একটা উল্টো ভাবনা আসলো, যে মাঝে মধ্যে উল্টো ভাবনা করি তো, যে সব কি নারী কেন্দ্রিক কেন হচ্ছে, পুরুষ কেন্দ্রিক নয় কেন? ওই যে গল্পটা আমরা লিখি, উপন্যাসটা লিখি, সেখানে পুরুষ চরিত্র থাকে না? হতে পারে সে দস্যু, হতে পারে সে তস্কর, হতে পারে সে ডাকাত, প্রেমিকও তো বটে। তো আমার বন্ধুকে বললাম যে একটা গল্প বিষয়ক একটা পত্রিকা হচ্ছে 51বর্তী, শেলী সেনগুপ্ত সম্পাদনা করবে, আপনি ছোট গল্পে পুরুষ এই নামে একটা প্রবন্ধ দেন। তো প্রথমে সে খুব অবাক হয়েছে যে এটা কি বলেন আপনি। ছোট গল্পে পুরুষ থাকবে না? পুরুষ ছাড়া কি ছোট গল্প হয়? সব কি নারী কেন্দ্রিক হয় নাকি? তো বললো আপনি তো খুব কঠিন একটা বিষয়। কঠিন না, আপনি পড়লেই হবে, ভাবলেই হবে। এবং সত্যি তারপরে তিনি একটা প্রবন্ধ দিলেন, আমি দেখলাম যে খুবই ভালো একটা বিষয়। এই যে আমরা নতুন করে ভাবতে পারছি না, উল্টো ভাবনা ভাবতেছি না, আমরা স্রোতে গা ভাসাই। সেদিক থেকে বলছি যে ধরুন একজন লেখকের জন্য বা একজন নারী বা পুরুষ তার জন্য লেখক হতে হলে কিংবা ছবি আঁকতে হলে কিংবা সৃজনশীল পৃথিবীর যে কোনো অনুষঙ্গের সঙ্গে থাকতে হলে শারীরিক প্রেমটা কতটা অনিবার্য হয়ে ওঠে? শারীরিক প্রেমকে তো অস্বীকার করা যাবে না, কারণ আপনি যদি বিজ্ঞানকে মেনে নেন, তাহলে তো এই সম্পর্ক থেকেই মানুষের জন্ম। হ্যাঁ, তো সেটা প্রেমে হলেই ভালো। ফ্যান্টাস্টিক। প্রেমে হলেই ভালো। প্রেম একটা অসাধারণ বিষয়, কিন্তু এই বিষয়টা কিন্তু গডমাদারের সেকেন্ড পার্টে আসছে। নিশ্চয়ই আসুক। প্রেমহীন সন্তান হলে তারা কেমন হবে, আচ্ছা, আর প্রেমের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম আসলে তার প্রকৃতি কেমন হবে। খুব চমৎকার। আমাদের সমাজ ব্যবস্থায় একটা ট্যাবু আছে বা একটা প্রচলিত ফরম্যাট আছে যে প্রেমটা খুব আলাদা থাকতে হবে, খুব গোপনে থাকতে হবে। প্রেমটা, হ্যাঁ, মানে উপন্যাসে বা গল্পে খুব এলাবোরেট করা যাবে না। এটা একটা সংক্ষিপ্ত রূপ দিয়ে, এটা ছেলেটা মেয়েটাকে দেখলো, প্রেম হলো, শেষ।
ব্যাপারটা তো এত সহজ না। একটা মানুষ মানুষকে জয় করে, কনকর্ড করে, বিজয়ী করে, একটা সাধনা আছে না? সেটা সেটা আমরা এড়িয়ে যাই। এড়িয়ে যাই, আসলে ওটাকে আমরা নিষিদ্ধ মনে করি, এটাই। হ্যাঁ, আর আসলে এটার এরকম লিখতে হলে অনেক সাহসের প্রয়োজন, অনেক ট্যাবু ভেঙে ফেলতে হবে। ট্যাবু ভেঙে ফেলতে হবে, হ্যাঁ, আর সীমানা ভাঙতে হবে। লেখকের কাজই হচ্ছে ভাঙা, ভাঙতেই হবে। তা না হলে মানুষ তো নতুন করে কিছু দেখতেও পাবে না, চিন্তাও করতে পারবে না। খুবই স্বাভাবিক। চিন্তার খোরাকি তো আসে আপনার পার্ট থেকে। অবশ্যই। সো এটা তো লেখকের দায়িত্ব। বর্তমানে বাংলাদেশে একটা পরিবর্তন ঘটেছে রাজনৈতিক, তীব্র একটা পরিবর্তন। মোটামুটি যে পরিবর্তনটা চিন্তার বাইরে ছিল, কিন্তু পরিবর্তনটা হয়ে গেছে সেই চিন্তাকে অতিক্রম করে। একজন সমাজ মনস্ক মানুষ, একজন সাহিত্যের মানুষ, একজন আহ, মানে লেখক এর দৃষ্টিভঙ্গির জায়গা থেকে এই পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন? যে কোনো পরিবর্তনই, যখন পরিবর্তনটা আপনার মনে হবে যে আপনি যখন ধরেন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন, বড় একটা ঢেউ এসছে, অনেক শক্তিশালী, আপনি তো ওকে থামাতে পারবেন না, আপনাকে ওর শক্তিটা দেখতে হবে। তো বর্তমান পরিবর্তনটাকে আমি একটা পরিবর্তন হিসেবেই দেখছি, এবং আমি বিশ্বাস করি তারপরেও আরো অনেক পরিবর্তন। নিশ্চয়ই পরিবর্তনের পর পরিবর্তন। হ্যাঁ, তো এটা একটা ট্রানজিশন পিরিয়ড, এটাই আমি ভাবছি। এবং এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে অনেক পক্ষেরই অনেক কিছু শেখা হবে। হ্যাঁ, একটা তো ধরেন, আপনি রাজনীতির কথা বলেছেন, তো জি। দীর্ঘ 15-16 বছর একটা স্ট্যাটাস কিউ ছিল, একটা একই রকম একটা, এটাকে আমরা কি বলি, হেজেমনিক একটা রাজনৈতিক অবস্থার মধ্যে ছিল, যেটা হচ্ছে যে আপনি একই বিশ্বাসগুলো বারংবার, হ্যাঁ বারংবার একই একটা প্রথার মতো হয়ে যাচ্ছিল, একটা ধর্মের মতো হয়ে যাচ্ছিল। জি। তো সেটাকে হঠাৎ করে বিপরীত কোনো চিন্তা ভাবনা ভেঙে দিয়ে আমাদেরকে ধাক্কা দিয়ে আবার নতুন করে চিন্তা করার একটা আমার মনে হয় যে সুযোগ করে দিয়েছে। এবং আমার মনে হয় এখন এই এই যে ক্রান্তি লগ্ন, জি। এ সময়ে ধরেন বাংলাদেশ স্বাধীন হলো 1971। 71-এর জেনোসাইড সম্পর্কে আমরা জানি যে আমাদের দেশের লোকরাই এই জেনোসাইডের জন্য বেশি দায়ী, যাদেরকে আমরা রাজাকার, আলবদর, আল শামস বলি। এখন আমরা আবার কতটা সেই ইতিহাস ভুলে গেছি, কোথায় এসে দাঁড়িয়েছি, এটারও একটা হিসাব নিকেশের প্রয়োজন আছে। অবশ্যই। এখন যখন আমরা এরকম ধাক্কার মধ্য দিয়ে সেটাকে আবার নতুন করে উপলব্ধি করব, তখন দেখবেন যে আমরা যেটাকে বলি যে সুস্থ রাজনীতি, সুস্থ গণতন্ত্র, সেটা আমি বিশ্বাস করি ফিরে আসবে। নিশ্চয়ই ফিরে আসবে, নিশ্চয়ই। এবং এই সুস্থ রাজনীতি, সুস্থ গণতন্ত্রের জন্যই তো এই পরিবর্তন, এবং এতগুলো মানুষ জীবন দিয়েছে, এবং এই রাজনৈতিক পালাবদলের স্বপ্নটাই তো একটা নতুন কিছু করবার জন্য। সেইটা হোক, যে কোনোভাবে হোক, সেইটা হোক, এটা হচ্ছে মূল বিষয়। গল্প এবং কবিতা দুটো ফরম্যাট সাহিত্যের, আপনি দুটোর সঙ্গেই কাজ করছেন এবং খুব নিবিড়ভাবে কাজ করছেন, বা গল্পও লিখছেন, কবিতা লিখছেন, উপন্যাস লিখছেন। আমি এটা হয়তো খুব ক্লিশে একটা প্রশ্ন, কিন্তু তারপর আমার খুব কৌতূহল যে আপনি এই চিন্তাটা গল্পে লিখবেন, এই ধারণাটা আপনি কবিতায় আনবেন, এটাকে আপনি নির্ধারণ করেন কিভাবে? আসলে এই যে আপনি বললেন না, আমি নির্ধারণ করি, এই কথাটা একেবারেই ঠিক না। আমি নিলাম না, আপনার মগজটা নেবে না, আমি নিলাম না। কারণ এটা একটা স্পন্টেনিয়াস ফিলিং, স্পন্টেনিয়াস মানে একটা জোরালো একটা প্রবাহের মতো আপনার ভেতরে আসবে। নিশ্চয়ই। হ্যাঁ, তো যখন আপনার কবিতার ভাবটা আপনার তৈরি হলো, তখন এই ভাবটাকে আপনি যে কবিতায় ভাব হচ্ছে, এটা আপনি কিভাবে অনুভব করেন? আপনার ফিলিংসটা কিরকম হয়? আপনি বুঝতে পারেন যে এটা কবিতা? আপনি যখন রেগে যান, আপনি নিজেও জানেন না আপনি রেগে কি বলেন, রাইট, এটা চলে আসে ভেতর থেকে। তাহলে আপনি যখন কবিতার ভাবে চলে যান, সেই আবেগে কোনো একটা শব্দ যেই মাত্রায় চলে আসে, সেটা তো আপনি একটা প্রবন্ধে আনবেন না।
আপনি খুব কৌশলে উত্তরটা দিলেন, না আনবো না। কাজেই কবিতা লেখা কোনো সিদ্ধান্তের বিষয় নয়, এটা ঘটে, আসে আসে, আসে আসে। আসে যেহেতু আমি কবিতা লিখি না, তো সুতরাং এই আশাটা আমি বুঝি না। যখন ধরেন বয়োজ্যেষ্ঠ বন্ধুরা, যে শামসুর রহমানের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আমার খুব ভালো লাগে যে তিনি এলো সে অবেলায় সেই উপন্যাসটি আমাকে উৎসর্গ করেছিলেন। তো আহ, কবিতা আমি লিখি না, কিন্তু কবিদের সঙ্গে আমার একটা খুব ভালো গভীর যোগাযোগ আছে, বা ছিল, এখনো আছে। আমার তরুণ বন্ধুদের সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ। কিন্তু কবিতা যারা লেখে তাদের কাছে তাকে আমার একটু অন্যরকম মনে হয়, যে একটা বিশাল বিষয়কে খুব ক্ষুদ্র করে, খুব ছোট করে প্রকাশ করার কিন্তু একটা আলাদা শিল্পময়তা আছে। কবিতার ভেতর দিয়ে সেই শিল্পময়তাটা আপনারা যারা কবিতা লেখেন তারা উদ্ভাসিত করে তুলতে পারেন। আপনি হয়তো একটা গাছের পাতা দেখলেন, জি। হুম, হুম। পাতা দেখে আপনার ওই ওই যে সবাই জানে এই কথাটা, হুম। জল পড়ে পাতা নড়ে, নড়ে তার কথা মনে পড়ে, মনে পড়ে। হঠাৎ আপনার ভেতরে এটা আসলো, জি। এরকম ব্যাপারটা। আর গল্পটা? গল্পটা অবশ্যই আপনি নির্ধারণ করবেন। গল্প হয়তো আপনি গল্প কিংবা জীবনের উপন্যাস? হ্যাঁ, উপন্যাসও আপনি জীবনের অনেকগুলো বিষয় আপনি দেখলেন, আপনার ভাবনা এলো যে এটা এরকম হয়ে না হয়ে ওরকম হতে পারত। সেটা হচ্ছে যে আপনি একটা আইডিয়া, একটা আদর্শকে আপনি প্রচার করছেন আপনার গল্পের চরিত্র বা প্লটের মধ্য দিয়ে, সেটা একটা ডিসিশন, সিদ্ধান্ত। জি। আবার আরেকটা হচ্ছে যে আপনি ভিডিওর মতো এটাকে রেকর্ড করে নিলেন একটা ঘটনা। করটিতে। হ্যাঁ, রাস্তায় দেখলেন হ্যাঁ। যে এরকম একটা মেয়ে বসে আছে, হ্যাঁ, হুম। একা। তখন আপনি তার কিছুক্ষণ দেখলেন তার সাথে কি কি ঘটলো, একজন হুম। পুলিশ এসে কি করলো, হুম। একটা যুবক এসে কি করলো, জি। হ্যাঁ, একজন ভদ্র মহিলা কি করলো। হুম। তো আপনি এতগুলো চরিত্রের সাথে একটা চরিত্রকে কিছুক্ষণ আপনি পর্যবেক্ষণ করলেন। আপনি যদি লেখক হন তাহলে আপনার মাথায় একটা গল্পের প্লট চলে আসবে। আসতেই বাধ্য। হ্যাঁ, এটা হচ্ছে, পরিস্থিতি তৈরি করে হ্যাঁ, দিয়েছে একটা এটা প্লট। হচ্ছে আপনি গল্প লেখক। আর উপন্যাসের ব্যাপারে আমি ডিএইচ লরেন্সের কথাটাই বলবো। ডিএইচ লরেন্স যখন ক্রিয়েটিভ কাজ উপন্যাস লিখছেন, সন্স এন্ড লাভার্স ধরুন, তো উনি লিখছেন, বলছেন যে আমি যে কি লিখছি, আমি এর চোখ হাত পা মাথা কিছুই বুঝতে পারছি না, এ আমাকে চালিয়ে দিচ্ছে। গল্পের উপন্যাসের চরিত্রগুলো, প্লটগুলো অনেকটা এরকম, যে একটা পর্যায়ে গিয়ে আপনি চরিত্রগুলোই আপনাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। নিয়ে যাচ্ছে, আপনি চরিত্রের সাথে হাঁটছেন, আপনি জানেন না কোথায় যাচ্ছেন। রাইট। এরকম হয় যে সম্প্রতি আমি যে উপন্যাসটা লিখে শেষ করলাম, মুকাম সদরঘাট, সেটা এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে গেছে। জহরতার আমরা অনুষ্ঠান শেষ করব। কথা, সুর, ছন্দ। কিন্তু আপনি কবি। তো আমরা চাই যে অনুষ্ঠানটা শেষ হোক কবি জহরতারার একটা কবিতা পাঠের মধ্য দিয়ে। আমি আগে বলিনি, আপনি যেকোনো একটা কবিতা আপনার বাছাই করুন এবং পড়ুন। পড়তে, পড়তে আমরা অনুষ্ঠানটা শেষ করব। শুধু দর্শক, আ আজকের যে কথা, সুর, ছন্দ এখানেই শেষ। আপনারা যারা শুনলেন, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানটা শেষ হবে এবং তার আগে একটু বলছি, জহরতারা, আপনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসছেন এবং মূল্যবান সময় ব্যয় করলেন, এবং এই আপনার অন্তর্জমিনের যে বয়ন, সেই বয়ন থেকে কিছু আমাদের উৎসর্গ করলেন। আপনাকে অভিবাদন জানাই এবং অনুষ্ঠানটা শেষ হবে জহরতারার কবিতা পাঠের মধ্য দিয়ে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ জায়ানন্দিনী এই অনুষ্ঠান, এই জি। অনুষ্ঠানটিকে হুম। আমাকে আহ্বান করার জন্য, জি। আমন্ত্রণ এবং আপনি জানানোর কিন্তু জন্য। আমাদের এই অনুষ্ঠানটার প্রথম অতিথি, প্রথম অনুষ্ঠানে। ও, অসাধারণ। হুম। আহ, আরো বেশি সৌভাগ্যবান মনে নিশ্চয়ই। হচ্ছে নিজেকে। তো আমি আমার 24-এ বইমেলায় দুটো কবিতার বই বেরিয়েছে, একটা হচ্ছে ইংরেজি স্পিকিং সাইলেন্স, আর একটা হচ্ছে বহতা নদীর স্রোত, হুম। জহরত আরা। হুম। তো আহ, জীবনটা যদি আমরা এভাবে চিন্তা করি কবির দৃষ্টিতে, যে এটা একটা বহতা নদী, আর এর স্রোত চলছে চলছে চলছে, কোথায় থামবে। তো আমি এই ভাবনা যখন আমার মাথায় আসে, একটা কবিতা লিখি, যতক্ষণ বেঁচে আছি মৃত্যুহীন, অনন্তের অন্ধকারে হারিয়ে গেছে
সেই শুরুটা, কোথাও একদিন শুরুটা হয়েছিল মাতৃজঠরে মাংসপিণ্ড থেকেও বেশি কিছু হয়ে একদিন হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ তুলে জানান দিয়েছিলাম, আমি এসেছি, এই তো আমি। যতক্ষণ বেঁচে থাকি বেঁচে আছি মৃত্যুহীন। জন্ম দেখিনি নিজের, কেই বা দেখেছে কবে সেই ক্ষণ? অন্যরা সুর তুলে যাকে জন্মাতে দেখেছে সে কি আমি ছিলাম? জানি না, জানি না তো, কোনোদিন জানা হবে না। অনন্তের অন্ধকারে লুকিয়ে আছে ভবিষ্যৎ, তাকে আমি চিনি না। তার জন্যই কেন এত আকাঙ্ক্ষা? যতক্ষণ বেঁচে থাকি, যতক্ষণ বেঁচে আছি মৃত্যুহীন।